আমাদের থিওরি ক্লাসের ফিফথ লেকচার, অর্থাৎ প্রথম পরে আরো চারটা ফিফথ লেকচার। আমরা যে টর্শন চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা আজকে হচ্ছে লাস্ট লেকচার। তো আমাদের এরপরে আরেকটা ক্লাস নিব নেক্সট, অর্থাৎ পরশুদিন। সেটা হবে রিভিউ ক্লাস, অর্থাৎ অঙ্কের ক্লাস। তো থিওরিটিক্যাল আলোচনা নতুন টপিকস, এটা আজকেই শেষ। তো আজকে লাস্ট টপিক দুটা দেখব। টপিক একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড টর্ক, আর একটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট প্রবলেমস। ডিস্ট্রিবিউটেড টর্ক, আমরা এই পর্যন্ত যা দেখেছি টর্ক এক একটা পয়েন্টে অ্যাপ্লাই করা হয়েছে। এটা ফোর্স ইন্টু ডিস্টেন্স হোক, চাই শুধুমাত্র একটা অ্যাপ্লাইড মোমেন্ট হোক, একটা পয়েন্টে, অর্থাৎ কনসেন্ট্রেটেড টর্ক আমরা দেখেছি। কিন্তু বেশিরভাগ প্র্যাকটিক্যাল স্ট্রাকচারেই শুধু কনসেন্ট্রেটেড টর্ক থাকে না, ডিস্ট্রিবিউটেড টর্ক থাকে। সেজন্য ডিস্ট্রিবিউটেড টর্কের কথা বলছি। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট প্রবলেম, স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট জিনিসটা আসছি পরে। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট মানে কি বলতো? স্যার যেগুলো সাম্যাবস্থার সূত্রগুলো মানে না। না 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 না, সাম্যাবস্থার সূত্র মানতে হবে। সাম্যাবস্থার সূত্র না মানলে আমরা এখন আনস্টেবল হয়ে পড়ে যাবো তো পাশ করে। সবাই সাম্যাবস্থার সূত্র মানতে হবে। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট, আর কেউ কিছু বলবা? স্ট্যাটিক ইনডিটারমিনেট, ইনডিটারমিনেট মানে কি? ইনডিটারমিনেট মানে হচ্ছে যেটাকে ডিটারমিন করা যায় না, যেটাকে নির্ণয় করা যায় না, বা যেটাকে অ্যানালাইসিস করা যায় না, দ্যাট ইজ ইনডিটারমিনেট। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট মানে হচ্ছে স্ট্যাটিক্স দিয়ে বা স্থিতিবিদ্যা দিয়ে যেগুলোকে সলভ করা যায় না, সেই সব স্ট্রাকচারকে বলা হয় স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। ঠিক আছে, আমরা যখন আলোচনা আসবো তখন করবো। তোমার স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট জিনিস তো SM1 এ কিছুটা দেখছো। আচ্ছা ঠিক আছে, আসছি দেখার কথা SM1। আচ্ছা, এই যে ডিস্ট্রিবিউটেড টর্কের উদাহরণ, আমরা এই উদাহরণটা আগে দেখেছি। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখছি, যে একটা বাস স্ট্যান্ড চায়নাতে। বাস স্ট্যান্ডে ডিস্ট্রিবিউটেড টর্কের উদাহরণ আছে একটা বিমের উপর। বিমটা দেখাই, এই দেখতে পাচ্ছ এই বাস স্ট্যান্ডের মধ্যে দুই পাশে দুটো কলাম আছে, আর মাঝখানে বিম আছে। একটা দেখাই এখানে কিভাবে ডিস্ট্রিবিউটেড টর্ক করছে। এই যে বিমটা যেটা আঁকলাম, এই বিমটার উপর ডিস্ট্রিবিউটেড টর্ক করছে। কিভাবে বসে দেখো, এইদিকে সামনের দিকে একটা বড় সড়ো শেড আছে গ্লাসের, তার উপরে স্টিলের বিম টিম আছে, আর পিছনের দিকে খুব ছোট্টখাটো একটা শেড আছে, তাই না? এই সামনে থেকে অনেক বড় রকমের টর্শন করছে, এবং এই টর্শনটা একটা পয়েন্টে না, এই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক পয়েন্টে করছে। তাই এখানে বলতে পারি এখানে যা টর্শন করছে ডিস্ট্রিবিউটেড ভাবে করছে ওভার দি লেন্থ, এই পুরো লেন্থের উপর ডিস্ট্রিবিউটেড ভাবে টর্শনটা করছে। পিছন দিকেও একটা আছে, কিন্তু খুব ছোট। এটাকে আমরা তো সামনে এই যে বড় সানশেড, তার ওজন আছে, সেটা ডিস্ট্রিবিউটেড, এবং প্রত্যেকটা ওজনই কোথায় কাজ করছে? ধরো মাঝামাঝিতে, এই লাইন বরাবর, তাই না? তো মাথায়ও না এন্ডেও না, লব্ধি যদি বলো মাঝামাঝি বলো। কাজে ওজনগুলিকে আমরা যদি এই ডিস্টেন্স দিয়ে গুণ করি, তাহলে পেয়ে যাব বিমটার উপর কত টর্শন পড়ছে। ঠিক আছে, এবং এই ওজনগুলি ডিস্ট্রিবিউটেড, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, কাজে টর্শনটাও ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে। সেই জন্য এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড টর্কের একটা খুব ভালো উদাহরণ। এরপরে যে ছবিটা আছে আগে দেখেছি, বলছিলাম যে আমাদের মাথার উপর যে আছে সেটারই ছবি।
দেখো আছে, ও পাশে বিম আছে, আর মাঝখানে ছোট্ট দুটা বিম আছে। ছাদটাই এতখানি। এখন ছাদটার যে লোডটা আছে, মাঝখানে অবশ্য বিম আছে একটা, ছাদটার যে ওজন তা বেশিরভাগই ট্রান্সফার হবে এই লম্বা লম্বা বিমগুলিতে। ঠিক আছে, এই দেখো নীল ডিরেকশন দিয়ে দেওয়া হয়েছে, ওজন কোথায় যাচ্ছে, যাচ্ছে 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 সব এই লম্বা বিমের উপর পড়ছে। এই ছোট বিমের উপর অলমোস্ট কিছু পড়ছে না। তো কাজে লম্বা বিমের উপর বলতে পারি যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ভাবে লোড পড়ছে, এবং যেহেতু লোডগুলি সব লোড দিয়ে বলতে পারি এরকম মাঝামাঝি একটা পয়েন্টে এই লাইন বরাবর, কাজেই এই ওজনগুলি পড়ছে, তার সঙ্গে মাল্টিপ্লাই করবো হচ্ছে এই দূরত্ব। কাজে এই ওজনকে দূরত্ব দিয়ে গুণ করে আমরা পেয়ে যাব টর্শন, এবং টর্শনটাও ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে। ওজনটা যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, সেই জন্য টর্শনটাও ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে। আচ্ছা, তারপরে নিচের যে উদাহরণ আছে সেটাও একটা ছাদের উদাহরণ, কিন্তু এখানে বিমগুলি দেখো এরকম আছে, বড় ছোট আছে, কিন্তু উপরেরটা যেরকম একেবারে বিশাল বড় আর বিশাল ছোট এমন না, কিন্তু এই বিমগুলি মোটামুটি সাইজ মতো। একটা যদি হয় 20 ফিট, তো আরেকটা 15 ফিট, বা 20 ফিট 12 ফিট এরকম কাছাকাছি। কাছাকাছি মানে কি, একেবারে হিউজলি ডিসপ্রপোর্শন। যেমন ধরো উপরেরটা একটা বিম বলতে পারো কি বলে 40 ফিট, আরেকটা বলতে পারো 10 ফিট। তো কাজেই এটা অনেক বড় প্রপোর্শন, কাজেই অলমোস্ট সব লোড চলে যাচ্ছে এই বড় বিমে। কিন্তু নিচে বড় বিমের উপর লোড যাচ্ছে অবশ্যই, কিন্তু ছোট বিমেও কিছু লোড যাচ্ছে। এই দেখো, যার ফলে এই যে একটা অংশ ছাদের ট্রাপিজিয়ামের মতো, এই ট্রাপিজিয়াম অংশের লোড যাচ্ছে এই বড় বিমটাতে। আর এখানে একটা ট্রায়াঙ্গেল আছে ছোটখাটো, এই ট্রায়াঙ্গেল অংশের লোডটা যাচ্ছে এই ছোট বিমের উপর। শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এই ছোট সেই ট্রায়াঙ্গেল অংশের লোড যাচ্ছে ছোট বিমে, এবং ট্রাপিজিয়াম অংশের লোড যাচ্ছে বড় বিমে। তো ট্রায়াঙ্গেল কি বলবো আমরা, এই ট্রায়াঙ্গেলের ওজন তো আছে, আর লব্ধিটা কোথায় আছে, লব্ধিটা বলতে পারো এরকম একটা কোথাও 1/3। ডিসটেন্স গুণ করি তাহলে পেয়ে যাবো কত টর্শন পড়ছে এই ছোট বিমের উপর। এবং এটা ডিস্ট্রিবিউটেড ভাবে, এটা শুধু এক পয়েন্টে পড়ছে তা না, এখানে একটু, ওখানে একটু, ওখানে একটু, এখানে একটু, এখানে একটু, এখানে একটু, এখানে একটু, একটু 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 করে পুরা বিমটা উপরে পড়ছে। বড় বিমটাতেও তাই, এক পয়েন্টে পড়ছে তা না, এই ছোট ওজন এখানে একটু পড়ছে, ওখানে একটু পড়ছে, ওখানে একটু পড়ছে, এখানে একটু পড়ছে, এখানে পড়ছে, এখানে পড়ছে, এরকম হয়ে ভাগ 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 হয়ে পড়ছে। এমন না যে শুধু এক পয়েন্টে এসে সব ওজন পড়ছে তা না, ডিস্ট্রিবিউটেড ভাবে পড়ছে। কাজেই ওজন যেহেতু ডিস্ট্রিবিউটেড, এবং ওজনকে ডিস্টেন্স দিয়ে গুণ করলেই যেহেতু আমাদের ইয়ে হয়, টর্শন হয়, সেজন্য এইভাবে ডিস্ট্রিবিউটেড টর্ক করছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে ডিস্ট্রিবিউটেড টর্ক কিভাবে পড়ে সেটা একটু দেখলাম। আমরা এখন ডিস্ট্রিবিউটেড টর্কের একটা বা দুইটা উদাহরণ করতে চাই। অঙ্ক পাশাপাশি দুইটা বিম দেওয়া আছে, আমরা যেরকম বিম আগে করেছি দেখতে চেহারাটা অনেকটা আগে ওরকম মতোই। হ্যাঁ, এই যে ABCD দুইটাই এরকম, কিন্তু পার্থক্য হচ্ছে যে যে এতে আমরা 10 ফিট টর্ক যেটা আগে দিয়েছি সেটা আছে, ঠিক আছে, কিন্তু বিতে আগে ছিল কি একটা -5 ছিল, আর সিতে ছিল একটা +10, তাই না? এরকম একটা ছিল, আমরা আগে যেটা করেছিলাম -5 একটা ছিল এরকম, সরি উল্টা, বিতে ছিল হচ্ছে উল্টা একটা টর্ক -5, আর সিতে ছিল বড় একটা টর্ক 10।
তাই না, এরকম ছিল। তো সেটার বদলে আমরা এখন কি করছি, যে একটা ডিস্ট্রিবিউটেড টর্ক দিচ্ছি বি থেকে সি পর্যন্ত। ঠিক আছে, এখন এরকম দিচ্ছি 10, এটা ঠিকই আছে, এতে যা দিয়েছিলাম ঠিক আছে, কিন্তু বি থেকে সি পর্যন্ত আমরা ডিস্ট্রিবিউটেড টর্ক দিয়ে দিচ্ছি ইনস্টেড অফ ওই 5 বা -5 and 10 এটার বদলে। আচ্ছা, এখন এটা তো গেল প্রথমটা। দ্বিতীয়টাতে আরেকটু ডিফারেন্ট ভাবে দিয়েছি, বি থেকে সি পর্যন্ত ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড টর্ক দিই, বি থেকে সি পর্যন্ত লিনিয়ারলি ভ্যারিয়েবল টর্ক দিয়েছি। যেটা বিতে 0, এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে সিতে 2 হয়ে যায়, 2 কিউব ফিট পার ফিট। আর প্রথম অঙ্কে ছিল 1 কিউব ফিট পার ফিট পুরো বি থেকে সি পর্যন্ত। মানে কি, এককটা কি কিউব ফিট পার ফিট, এখানে 2 কিউব ফিট পার ফিট। এই কিউব ফিট পার ফিট উপর থেকে আসো। Sir, distance into sir, force into distance. Force in and force distributed. Force হয়তো বা কিপ পার ফিট, ঠিক আছে, প্রতি ফিটে কত কিপে হয়ে আছে ফোর্সটা, কিন্তু তাকে যদি ডিস্টেন্স দিয়ে গুণ করি তাহলে একক হয়ে যায় কিপ ফিট পার ফিট। আমাদের টর্শনের একক হচ্ছে কিপ ফিট, যদি ফিটে, কিন্তু এখানে যেহেতু ডিস্ট্রিবিউটেড টর্ক এক পয়েন্টে পড়েনি, ডিস্ট্রিবিউটেড ভাবে পড়েছে, সেই জন্য কিউব ফিট পার ফিট, অর্থাৎ প্রতি ফিটে 1 কিউব ফিট করে বোঝানো করেছে। আর দ্বিতীয় অঙ্কে প্রথমে 0 থেকে শুরু করে আস্তে আস্তে বাড়তে বাড়তে 2 কিউব ফিট পার ফিট হয়ে গেছে। এখন তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে আসলে এই যে বি থেকে সি প্রথম অঙ্ক, হ্যাঁ, বি থেকে সি তে 1 কিউব ফিট পার ফিট, প্রতি ফিটে 1 কিউব ফিট করে টর্শন পড়েছে, তাহলে বি থেকে সি কত ডিস্টেন্স? তো 5 ফিট। 5 ফিটে যদি 1 কিউব ফিট করে টর্শন পড়ে, তাহলে 5 ফিটে কত টর্শন পড়েছে? 5 কিউব ফিট, হ্যাঁ, 1 কিউব ফিট পার ফিট ইন্টু 5 ফিট করলে ফিট ফিট কাটা যে 5 কিউব ফিট হলো। আচ্ছা, দ্বিতীয়টার কথা চিন্তা করো, দ্বিতীয়টাতে প্রথমে 0 তারপরে 2, এটা কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড না, কিন্তু ট্রায়াঙ্গুলারলি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে, এটাকে বলতে পারি এরকম ভাবে ডিস্ট্রিবিউটেড, এরকম হয়ে গেছে 0 থেকে 2 পর্যন্ত গেছে, সরি। এখন বলো এর মাধ্যমে টর্শন কত আসছে? স্যার 5 কিউব পার ফিট, হাফ ইন্টু মুভমেন্ট 5 কিউব ফিট আসবে, কারণ দেখো এই ত্রিভুজের এরিয়াটা আমাদের নিতে হবে। ত্রিভুজের এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি হলো 5 ইন্টু উচ্চতা হলো 2, কাজে 5 ফিট আর 2 কিউব ফিট পার ফিট, এটা গুণ করলে আসে 5। ঠিক আছে, কাজেই দ্বিতীয় অঙ্কতেও এই 5 কিউব ফিট টর্শনই দেওয়া হয়েছে, কিন্তু এটা ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউটেড হবে। আর প্রথম অঙ্কে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ভাবে 5 কিউব ফিট টর্শন দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন টর্ক ডায়াগ্রাম যদি আঁকতে চাই, প্রথমে দেখো এতে 10 দেওয়া আছে, প্রথম অঙ্কটা বলছি, 10 কিউব ফিট এতে দেওয়া, আর বি থেকে সি পর্যন্ত ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে 1 1 1 1 1, মানে 5 দেওয়া হচ্ছে এখানে, ঠিক আছে। এতে 10 দেওয়া হয়েছে কনসেন্ট্রেটেড ভাবে, বি থেকে সি পর্যন্ত ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড করে আরো 5 দেওয়া হচ্ছে। তাহলে রিঅ্যাকশন ডিতে কত হবে? 1500। 15।
15 হওয়ার কারণ হচ্ছে যে এখানে 10 আছে ক্লকওয়াইজ, আর এখানে 1 × 5 মানে 5 আছে ক্লকওয়াইজ। তাই 10 আর 5 মিলে 15 যেটা, সেটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, কাজে রিয়াকশন হবে অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ 15। দেখো ঠিক আছে কি? ঠিক আছে কি রাব্বি? জি স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার। ফয়সাল ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। অনন্যা ঠিক আছে? অনন্যা শুনতে পাচ্ছ? কই গেল? অনিন্দিতা জি স্যার। শুনতে পাচ্ছ? জি আচ্ছা, স্যার। এ পর্যন্ত ঠিক আছে, বি থেকে সি পর্যন্ত যেটা বললাম ইউনিফর্ম রিসিভিং টর্ক, আর রিঅ্যাকশন বললাম 15, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ফাইন। এখন আমরা একটা টর্ক ডায়াগ্রাম যদি করতে চাই, দেখো এ তে 10 দিয়েছি, এ থেকে বির মধ্যে আর কিছু নাই, ঠিক আছে? এ থেকে বির মধ্যে আর কিছু নাই। এই টর্ক ডায়াগ্রাম কি হবে? এ থেকে বি পর্যন্ত স্যার 10 স্যার মানে উপরে উঠবে, এ থেকে বি পর্যন্ত স্যার 10 উপরে উঠবে, সমান মানে সোজা যাবে। লাইন যাবে স্যার। বি থেকে সি স্যার ইনক্লাইন লাইন বাই পাথ যাবে। আচ্ছা দেখি এ থেকে বি, দেখি এ থেকে বি পর্যন্ত 10 আছে, আর কিছু নাই মাঝখানে। আচ্ছা তাহলে টর্ক ডায়াগ্রামটা ছবি আঁকলাম, দেখো পুরা 10 এ থেকে বি পর্যন্ত থাকবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, আবার ডি তে সাপোর্ট রিয়াকশন বলেছি এখানে 15 কিউব ফিট, এবং সি থেকে ডি পর্যন্ত আর কিছু নাই, কাজে এখানেও 15, ঠিক আছে? কাজে এ থেকে বি পর্যন্ত কনস্ট্যান্ট 10, আর সি থেকে ডি পর্যন্ত কনস্ট্যান্ট 15, এটুকু ঠিক আছে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন বি থেকে সি কি হবে? স্যার ইনক্লাইন 5, Incline 10 থেকে হবে, 15 যাবে। ইনক্লাইন্ড। অর্থাৎ আমরা প্রতি ফিটে 1 ফিট করে করে দিতে 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 10 থেকে সে 15 তে যাবে। আচ্ছা সেটাতে পরে আসছি। হ্যাঁ, এই তো 10 থেকে 15 পর্যন্ত সে এক 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 হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা এর আগে পর্যন্ত যে সমস্ত টক ডায়াগ্রাম দেখেছি সব কিন্তু ছিল ধাপে ধাপে চেঞ্জ হয়, হঠাৎ 10 থেকে 5 হয়ে গেল, 5 থেকে হঠাৎ 15 হয়ে গেল ইত্যাদি ইত্যাদি, এই কটা না। কিন্তু গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে। সেম কেস বা সিমিলার কেস দ্বিতীয়টাতেও। দ্বিতীয়টার একটু মুছি, বোর্ডটা মুছি হয়ে গেছে। দ্বিতীয় যা বলেছিলাম, প্রথমে 10 দেওয়া আছে, তারপরে ট্রায়াঙ্গুলার টর্ক দেওয়া আছে লোড, এবং ট্রায়াঙ্গুলার ভ্যারিয়েশনটা হচ্ছে 5 ফিটে 0 থেকে 2 কিউব ফিট পর্যন্ত। এখানে কত টর্ক দেওয়া হয়েছিল ট্রায়াঙ্গেল থেকে সেটা লিখছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে, হাফ ইন্টু 5 হলো ভূমি, আর উচ্চতা হলো 2, সেটা করে 5 কিউব ফিট আসছে টর্ক। আচ্ছা, তার ফলে সাপোর্ট ডি তে রিঅ্যাকশন কি হবে? স্যার 15 স্যার। 15 স্যার। 10, আর বি থেকে সি পর্যন্ত আছে হাফ ভূমি গুণ উচ্চতা করে 5, কাজে 10 আর 5 মিলে হবে 15। দ্যাটস ওয়াই এই রিঅ্যাকশনটা যাবে সাপোর্টে 15, 10 আর 5 মিলে। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এখন দেখো আগের মতোই এ থেকে বি পর্যন্ত কোনো টর্শন নাই, কনস্ট্যান্ট থাকবে, এবং সি থেকে ডি পর্যন্ত কোনো টর্শন নাই, কাজেই এখানে 15 কনস্ট্যান্ট থাকবে। দেখা যাচ্ছে? জি স্যার। এখন আমার প্রশ্ন হলো বি থেকে সি স্যার কার্ভ হবে স্যার। কার্ভ আকারে স্যার। কার্ভটা কেমন হবে? কার্ভটা স্যার কেমন? স্যার আগে মানে এঁকে বি দেখো। বিন্দু, বি বিন্দুতে জিরো স্লোপ, আর হচ্ছে স্যার সি বিন্দুতে স্যার একটু মানে অ্যাঙ্গেল হবে। গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এরকম বি বিন্দুতে জিরো স্লোপ এবং সি, কেন এরকম, কেন উল্টাটা না কেন? এই যে এরকম তো হতে পারে। স্যার এটা হচ্ছে আমরা ট্রায়াঙ্গেলের লোড যেখানে বেশি ওইটার অনুপাতে স্যার, লোডের Right. অনুপাতে। দেখো লোডটা বিতে আসছে 0, সেজন্য এই বিতে স্লোপটা হচ্ছে 0, সিতে লোড হচ্ছে 2, কাজে এই টর্ক ডায়াগ্রামের স্লোপটা হয়ে গেছে 2, 0 না। সো এটা ডিপেন্ড করে যে লোডটা কিভাবে দেওয়া হয়েছে সেটার উপর। এখন ট্রায়াঙ্গেলটা যদি ট্রায়াঙ্গেল লোডটা যদি 0 থেকে 2 না দিয়ে 2 থেকে 0 দেওয়া হতো, একে দেখাই, উল্টা হইতো স্যার। উল্টা হতো। তাহলে ধরো এইভাবে যদি দেওয়া হতো যে এইখানে 2, তারপর এটা কমতে 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 এখানে 0 হয়ে গেছে, তাহলে কিন্তু উল্টা হতো, তাহলে যেটা কিছুক্ষণ আগে আঁকছিলাম সেরকম টাইপের হতো। এই কিছুক্ষণ আগে আঁকছিলাম না, ওই টাইপের হতো জি স্যার। যদি এরকম লোড থাকতো, প্রথমে 2, তারপরে কমতে 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 0 হচ্ছে, এরকম যদি হতো তাহলে সবুজের মতো হতো। ঠিক আছে? সো এই দুই ধরনের টর্ক ডায়াগ্রামই আমরা আগে দেখিনি, ডিস্ট্রিবিউটেড টর্কের জন্য এরকম হবে। কাজে আমরা দেখলাম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড টর্ক থাকলে কি হয়, তখন টর্ক ডায়াগ্রামটা হয়ে যায় লিনিয়ার। আর যদি কি বলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড না থেকে ইয়ে থেকে আসে, আমি আজকে বোধহয় শুরুতে টেপ দিতে ভুলে গেছি, আমি রেকর্ডটা অফ করে দিয়েছিলাম, বিকজ আচ্ছা আবার কি ঠিক আছে, কিছু মিস হলো। ঠিক আছে, দেখি এই সেকশনের সঙ্গে দিয়ে হয়তো ওইটা দিই, মানে রেকর্ড দিয়ে রাখলে অনেক হাবিজাবি কথা থাকে, তো সেজন্য প্রথমে ভাবছিলাম যে এত হাবিজাবি কথা না ঢুকে, তো অফ করে দিয়ে আর অন করতে মনে নেই। ঠিক আছে, অসুবিধা নেই, একটা হবে। আচ্ছা, ঠিক আছে, টর্ক ডায়াগ্রাম দুটা দেখলাম আমরা, এই ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড টর্ক থাকলে কি হয় এবং ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউটেড টর্ক থাকলে কি হয়, দুইটাই দেখলাম। এখন মুছে দিই। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে স্ট্রেস বের করা ম্যাক্সিমাম এবং রোটেশন বের করা। স্ট্রেস বের করা তো সহজ, তাই না? যদি ট্রায়াঙ্গুলার কি বলে সার্কুলার ক্রস সেকশন হয়, ধরো 4 ইঞ্চি ডায়ামিটার, যেটা লিখছি অলরেডি, 4 ইঞ্চি ডায়ামিটার সার্কুলার সেকশন, তা যদি হয় তাহলে ফর্মুলা খুব সহজ, টিসি বাই জে। দেখো কি করছি, তাহলে প্রথমে সার্কুলার সেকশন করলাম, মোমেন্ট অফ ইনারশিয়া জে বের করলাম, পাই আর সরি 4 to the power 4 divided by 32 হলো 25.13, that's fine. তারপরে কিভাবে ইউজ করবো বলতো, ফাই ডি হচ্ছে 0, ঠিক আছে? তাহলে ফাই এ কেমনে বের করবো, ফাই ডি মাইনাস ফাই এ ফর্মুলা আগের মতোই, তাই না? ফাই ডি মাইনাস ফাই এ যদি করতে চাই কি হবে বলো,
আমরা টেল বাই জে জি স্যার এটা এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি সবগুলো যোগ করবো। টিএল বাই জেজি যে ফর্মুলাটা বললা সেটা ভ্যালিড হবে হচ্ছে এ থেকে বি পর্যন্ত এবং সি থেকে ডি পর্যন্ত, তাই না? কারণ এখানে টর্শনটা কনস্ট্যান্ট আছে আমাদের, যেহেতু কনস্ট্যান্ট আছেই বের করলাম, জি দেওয়া আছে 12,000, কাজে এগুলি কনস্ট্যান্ট, কিন্তু টিএল বাই জেজি হচ্ছে টি কনস্ট্যান্ট, জে কনস্ট্যান্ট এবং জি কনস্ট্যান্ট, ঠিক আছে? কাজে সেটা আমাদের কি বলে এবির জন্য প্রযোজ্য এবং সিডির জন্য প্রযোজ্য। এই টিএল বাই জেজি খুব সহজেই ইউজ করা যাবে ফর এবি অ্যান্ড সিডি। দেখো লিখছি টিএল বাই জেজি ফর সিডি অ্যান্ড টিএল বাই জেজি ফর এবি, নীল দিয়ে লিখছি। কিন্তু টি বাই জেজি ডিএক্স যেটা বেসিক ফর্মুলা, লাল দিয়ে লিখছি বি থেকে সির মধ্যে। বি থেকে সির মধ্যে কিন্তু ওই টিএল বাই জেজি ফর্মুলাটা ইউজ করা যাবে না, তাই না? জি স্যার, ভেরিয়েবল স্যার। দেখো টিএল বাই জেজি ফর সিডি লিখছি 15, 12, 6, 12, আর এবি লিখছি 10, 12, 4, 12, ঠিক আছে, নীল দিয়ে লিখছি। কিন্তু থেমে আছি বিসিটা কেমনে করবো বলো? টি বাই জেজি ইন্টু ডিএক্স বিসির মধ্যে কেমনে করব? ইন্টিগ্রেশনটা করতে হবে, কেমনে করবো ইন্টিগ্রেশন বলো, উপায় থাকলে বলো। অর্থাৎ আমার টি বাই জেজি এই ইন্টিগ্রেশনটা করতে হবে বি থেকে সির মধ্যে। স্যার টি আর জি স্যার বাইরে নিয়ে আসবো। কি 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 বাইরে আনবো? স্যার টি আর জি কিন্তু বাইরে আনা যাবে না, টি তো ভ্যারি করছে এখানে, বি আর সির কিন্তু ভ্যারি করছে, কিন্তু বাইরে আনা যাবে না। বাইরে আনা যাবে যে টি বাই জেজি জি বের হওয়া যাবে, বাইরে এনে স্যার টিটাকে আনবো। তারপর এই যে টি ডিএক্স ভিতরে থাকবে হচ্ছে টি ডিএক্স, ঠিক আছে, ইন্টিগ্রেশন, আর জে জি বাইরে থাকবে। জেজি জে জি তো ভালো কথা, জে বের করছি এবং জি দেওয়া আছে, এতে কোনো চিন্তা নেই। টি ডিএক্স বিটুইন বি এন্ড সি কেমনি করবো? সি এর যে লাইনটা আছে ওই লাইনটা ফর্মুলা বের করব ইকুয়েশনটা। এটা হতে পারে যে এক্স এর সাপেক্ষে আমরা ওই টি এর যে লাইনটা আছে তার একটা ইকুয়েশন বের করবো, ইটস পসিবল বের করা। যেমন এটা সরলরেখা তো 10 আর 15 আছে, মাঝখানে একটা ইকুয়েশন বের করা যাবে, কিন্তু ইকুয়েশন বের করে ইন্টিগ্রেশন ওইভাবে না করে আর কোনোভাবে করা যায় নাকি? টি ডিএক্স বি থেকে সি, টি ডিএক্স মানে কি? ইন্টিগ্রেশন অফ টি ডিএক্স মানেটা কি? তার আগে আমাকে বলো দেখি, y আছে এদিকে এবং x আছে x অক্ষে, এই একটা গ্রাফ আঁকলাম। এখন আমি বলতে চাচ্ছি y dx ইন্টিগ্রেশন, এটা কি, এটা মানে কি? স্যার স্যার পুরো গ্রাফে ডিএক্স একটা ছোট অংশ, এই ছোট অংশের জন্য y এর মান কত এটা বোঝায়, আর এটা টোটাল y এর মান কত বুঝলাম, dx একটা ছোট, হ্যাঁ টোটাল যোগ করতে হবে। কি যোগ করতে হবে? y যোগ করব, হ্যাঁ y এর মানটা, dx কি করব? আর স্যার ডিএক্স স্যার এরকম যতগুলো ডিএক্স হবে সব যোগ করে ফেলবো। y যোগ করে dx এর সঙ্গে যোগ করে দিব। না না ডিএক্স এর সাথে সাথে y ইনটু dx আছে, y এর সাথে কিন্তু গুণ আছে dx এর, তাই না? y ইনটু dx মানে কি? এই হচ্ছে আমার স্যার x এর সাথে y এর সবকিছু গুণ হবে, মানে পুরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলি সমস্ত একত্র করে দেন গুণ হবে। গুণ হবে মানে কি? y এর সাথে dx গুণ,
না স্যার ডিএক্স না স্যার, এটা ইন্টিগ্রেশন করার পর যে এক্স আসে স্যার এক্স এর সাথে। ইন্টিগ্রেশন করে এক্স তো আসবে না, ওয়াই ইন্টু ডিএক্স আছে, ইন্টিগ্রেশন করলে যা আসবে সেটার মানে বলতে যাচ্ছি। ওয়াই কি বের করে স্যার নেব? আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবো। আচ্ছা বসালাম, আপার লিমিট ধরো এ বা আপার লিমিট বি, লোয়ার লিমিট এ। এখানে ধরো আমি নাম দিচ্ছি এটা বি আর ওইটা এ। কি করবো y ইন্টু ডিএক্স মানে কি? দেখো y হলো এই উচ্চতা, এইটা বা ওইটা মাঝামাঝি এই উচ্চতা বলতে y, ডিএক্স হচ্ছে এই কত চড়া এটা। এক্স হচ্ছে দূরত্ব আর ডিএক্স হচ্ছে এইটুক কত চড়া, এই ছোট্ট চড়াটা, দিস ইজ ডিএক্স। y ইন্টু ডিএক্স এটা কি? স্যার ক্ষুদ্র এটা একটা অংশ ক্ষেত্রফল। মানে ক্ষেত্রফল, কেটে ওই না ক্ষুদ্র অংশের যে ক্ষেত্রফল ক্ষুদ্র দিয়ে অংশ স্যার ওই পুরো অংশের এরিয়া হয়। স্যার, সেটার ক্ষেত্রফল বা এরিয়া। ওই অংশের এরিয়া ক্ষুদ্র যে ডিএক্স অংশটুকু আমরা কেটে নিলাম সেটার লম্ব দূরত্ব এবং ভূমি বরাবর যেটুকু ডিএক্স আর কি, এরিয়াটুকু স্যার। স্যার ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল থেকে স্যার পুরোটা আমরা নির্ণয় করব। ক্ষেত্রফল, জি স্যার। ক্ষেত্রফল হ্যাঁ ক্ষেত্রফল। দেখো একটু আসি, আচ্ছা দেখো y হচ্ছে উচ্চতা আর dx হচ্ছে ভূমি, কাজেই দৈর্ঘ্য প্রস্থ গুণ করে হবে এই ক্ষেত্রফলটা, y ইন্টু dx ক্ষেত্রের ক্ষেত্রফল। বুঝতে পারছো? y হচ্ছে আয়তক্ষেত্রের উচ্চতা আর dx হচ্ছে তার ভূমি, কাজেই ভূমি ইন্টু উচ্চতা করে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হলো, এবং ইন্টিগ্রেশন হচ্ছে সামেশন, কাজে এই ধরনের বিভিন্ন যে আয়তক্ষেত্র আছে তার সবগুলি ক্ষেত্রফল যোগ করবো, এগুলি 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 সব যোগ করবো। সব যোগ করবো, এ থেকে বি পর্যন্ত যতগুলি আয়তক্ষেত্র আছে সবগুলি নিয়ে নিয়ে কেটে 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 যোগ করে দেবো, তাদের ক্ষেত্রফল যোগ করে দেবো। কাজে এই একটা আয়তক্ষেত্র, পাশে একটা আয়তক্ষেত্র, পাশে একটা আয়তক্ষেত্র, সবগুলোর ক্ষেত্রফল যোগ করে দেবো। ইভেনচুয়ালি সামেশন করলে আমরা কি পাবো, এই যে এ থেকে বি পর্যন্ত যে কার্ভের নিচে এরিয়াটা আছে সেই এরিয়াটা পাবো। এই y ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশন আর কিছু না, এই কার্ভের আন্ডারে যে এরিয়াটা সেটা, বুঝছো? এ থেকে বি পর্যন্ত যে এরিয়াটা আছে কার্ভের আন্ডারে সেটা হচ্ছে y ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশন অফ y ইন্টু ডিএক্স। তো দেখো তোমরা সার্ভেইং করে আসছো ইয়াতে কি বলে 1-2 তে, সার্ভেইং এ তো তোমরা এরিয়া ক্যালকুলেশন করছো না, মনে আছে? জি স্যার করছি। কোন কোন মেথডে করছো এরিয়া ক্যালকুলেশন? ট্রাপিজয়েডাল, প্রিজময়েডাল, সিমপসন রুল, হ্যাঁ এভারেজ অর্ডিনেট হয়তো করে থাকতে পারো, তো তবে ফিল্ডে তো করছো সে রীতিমতো প্র্যাকটিক্যাল, হ্যাঁ এরিয়া ক্যালকুলেশন করে বের করছো। তো আসলে ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরিয়া ক্যালকুলেশন। সো y into dx integration is area under the curve, y এই কার্ভের আন্ডারে যে এরিয়াটা সেটা, তো কাজে আমাদের সেটা বের করতে হবে বেসিক্যালি। সো আমাদের এখানে যে tdx ডিভাইড বাই যে আছে, tdx ইন্টিগ্রেশন মানে আর কিছু নাই, যে টর্ক ডায়াগ্রাম তার আন্ডারে যে এরিয়াটা আছে সেটা, এটা বের করতে হবে। বি থেকে সি পর্যন্ত টর্ক ডায়াগ্রাম আন্ডারে যে এরিয়াটা,
সেটা বের করবে। বুঝছো? জি স্যার। ইয়েস স্যার। ফাংশন বের করে করতে পারি, কিন্তু ফিজিক্যালি মানে হচ্ছে এটা, এবং সেটা বের করা অনেকটা ইজি। বুঝছো? তো এটাই তোমাদের হ্যান্ডআউটে করা আছে। এই দেখো ট্রাপিজিয়ামের এরিয়া কি, এক সাইড হলো 10 আর এক সাইড হলো 15। এই 10 + 15 ডিভাইড বাই 5 × 12, এই এটার প্রস্থ হচ্ছে 5। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের এরিয়া। কাজে এই দুইটা প্যারালাল বাহুর যোগফলের অর্ধেক ইনটু এদের মধ্যে দূরত্ব হচ্ছে 5। এটাই করেছি। এর আগে যেমন সুন্দর 10 × 6 করছি, 10 × 4 করছি, এখন সরাসরি না করে 10 + 15/2 ইনটু 5 এটা করছি। বুঝা গেল? ইয়েস স্যার। আচ্ছা, কি অনন্যা কি শুনতে পাচ্ছ আমার কথা? অনন্যা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। শুনতে পেলে কথা বলো। স্যার তখন মানে শুনতে পাই না। শুনতে পাচ্ছ? স্যার তুমি তো আরেকবার বলছিলাম ক্লাসের শুরুর দিকে, তখন তো কিছু বললা না। স্যার তখন স্যার কথা বলতেছিলাম, স্যার মানে আমি মিউট করে দিই, মানে আনমিউট করে দিই। ও তারপর দেখলাম যে না, মিউট করা ছিল। আচ্ছা, দেখি আর কি আছে। মেহেদী হাসান, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সাজিদ? জি স্যার। ওকে, চিল্লাচিল্লি করো না তোমরা। তাসফিয়া? স্যার লাস্ট লাইনটা আরেকবার বললে ভালো হতো, ওই প্লাসের পর যেটা দিয়েছেন। লাল দিয়ে যেটা লিখেছি? জি। আচ্ছা, দেখো এটা হচ্ছে এরিয়া আন্ডার দি কার্ভ। হ্যাঁ, বি থেকে সির মধ্যে এরিয়া আন্ডার দি কার্ভ, এটা একটা ট্রাপিজিয়াম। ঠিক আছে? ট্রাপিজিয়ামের একটা সাইড হচ্ছে 10 আর একটা সাইড হচ্ছে 15, 5। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করছি বেসিক্যালি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে a + b / 2 ইন্টু h। a হলো 10, b হলো 15/2 আর h হচ্ছে 5। সেটা লিখছি। তো বেসিক্যালি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করেছি। ঠিক আছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, দেখো পরের অঙ্কটা যেটা, সেটা একই রকম। যদি আমরা এটা 5 বের হয়ে গেল এখান থেকে, এরপরে আর ক্যালকুলেশন যাই হোক যা আসা বের হয়ে ইভেন্চুয়ালি ডিগ্রিতে আসলো -5.27 ডিগ্রি। পরের অঙ্কটা একই রকম, এ থেকে বি আগের মতোই, সি থেকে ডি আগের মতোই, হিসাব যা ছিল এক্স্যাক্টলি তাই রেখেছি, নীল দিয়ে যা আগে করেছিলাম এক্স্যাক্টলি তাই, খালি মাঝখানে এই যে বি থেকে সি সেটার এরিয়াটা বের করতে হবে। আবার কেমনি বের করবো বলো? স্যার এখন আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আমি বি থেকে সির কথা বলছি। স্যার দুইটা অংশে ভাগ করে দেবো হবে? স্যার একটা স্যার রেক্টেঙ্গেল আর একটা স্যার কার্ভের। একটা রেক্টেঙ্গেল আছে আর একটা কার্ভ আছে। আচ্ছা, রেক্টেঙ্গেলটা কত হাইট? স্যার 5 গুণ, মানে 10 গুণ 5। 10 × 5।
10 স্যার 10 into 5 স্যার 10 হাইট স্যার ঠিক আর আছে, বেস স্যার 5 রাইট। রেক্ট্যাঙ্গেল হচ্ছে এইটা, হাইট হলো 10 আর বেস হলো 5। তো এটা বের করা খুব সহজ। বাকি আছে এইটুকু, এই যে একটা উপরে, এটা কিন্তু ট্রায়াঙ্গেল না, এটা একটা প্যারাবোলা। ট্রায়াঙ্গেল হলে খুব মজাই হতো, এটা প্যারাবোলা, এটা ব্যাকা হয়ে গেছে, এরকম ভাবে ব্যাকা হয়ে গেছে, এরকম হয়ে গেছে। এটা খেতে বল কেমন বল? স্যার এসএম 1 এ বলছে 1/3 ইনটু ভূমি 1/3 AB 1/3 ভূমি ইনটু উচ্চতা ইনটু 1/3, অর্থাৎ ভূমি হলো 5, উচ্চতা হলো 5, ঠিক আছে, ইনটু 1/3। এই যে কাজে 10 তো লিখেছি, তার সঙ্গে 5 এর 1/3 যোগ করেছি, এটা হচ্ছে 5। কাজে 10 প্লাস 5/3 করে তাকে আমরা 5 দিয়ে গুণ করেছি। ঠিক আছে, ইয়েস স্যার। এই জিনিসটা জি স্যার। অনেকটা আগেটার মতোই, ঠিক। খালি ট্রায়াঙ্গেলে যেরকম হাফ ইউজ করা হয়, এখানে 1/3 ইউজ করা হয়েছে, এটাই পার্থক্য। এই হলো, দেখো না বুঝলে বলো। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো না? থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কিন্তু এখন আমাদের একদম টর্শনের একদম লাস্ট টপিকে যাচ্ছি। লাস্ট অফ দি লাস্ট, মানে আজকে তো লাস্ট লিখতে, লাস্ট অফ দি লাস্ট টপিক, স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট প্রবলেমস। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট তাদের শুরুতে একটু কথা বলছিলাম। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট কি বলছিলাম বলো তো, যারা ছিল শুরুতে? স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট মানে কি? যেটা স্যার আমরা অ্যানালাইসিস করে স্যার বিমের এগুলো বের করতে পারবো না, যেটা স্ট্যাটিক্স দিয়ে অ্যানালাইসিস করে বের করতে হবে, যা স্থিতিবিদ্যা দিয়ে ডিটারমিন করতে পারবো না স্যার। তোমরা এই কি বলে ফার্স্ট ইয়ার মেকানিক্স থেকে শুরু করে স্থিতিবিদ্যায় করে আসছো। অবশ্য মেকানিক্স 2 তে তোমরা গতিবিদ্যা কিছুটা দেখেছো, তাই না? ওখানে মোশন ছিল, ভেলোসিটি ছিল, অ্যাক্সিলারেশন ছিল, এনার্জি ছিল, ইম্পালস মোমেন্টাম ছিল, কাজে ওখানে গতিবিদ্যা কিছু দেখেছো। কিন্তু আদারওয়াইজ মেকানিক্স 1 এবং SM 1 এবং এই SM 2 তেও মেইনলি আমরা দেখছি স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যাটা কেমনে আসছিল বলো তো? স্ট্যাটিক্স কে বের করেছে? বলতে পারো না? বলো, আন্দাজে একটা বলো, দেখি কার আন্দাজ করতে পারো। নিউটন, এই তো ভালো। কাজেই কিছু না জানলে নিউটন বলে দিলে কিন্তু ঠিক হওয়ার ভালো সম্ভাবনা। নিউটন বের করেছেন। নিউটন গতিসূত্র আমরা 3টা জানি, ঠিক আছে? প্রথম সূত্রের মধ্যে স্থিতিবিদ্যা সম্পর্ক আছে, প্রথম সূত্রে স্থিতিবিদ্যা আছে, ঠিক আছে? বল প্রয়োগ না করলে বা প্রযুক্ত বলের লব্ধি শূন্য হলে স্থির বস্তু স্থির থাকবে, এটি কিন্তু স্থিতিবিদ্যা। স্থির বস্তু চিরকাল স্থির থাকে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকে। গতিশীল বস্তু স্বাভাবিক সর্বদা। এখন আমরা কিন্তু গতিশীল বস্তুতে যাই নেই, ঠিক আছে? গতিশীল বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই না করলে সেটা যা চলার তাই চলছে, হ্যাঁ। কিন্তু আমরা এই স্ট্যাটিক্স যেটা স্থিতিবিদ্যা, যেটার উপর ভিত্তি করে আমাদের যাবতীয় বিল্ডিং, ব্রিজ, টাওয়ার, যাই বলো না কেন সবকিছু আছে, স্থিতিবিদ্যা। সেই স্থিতিবিদ্যা কিন্তু নিউটনের প্রথম গতিসূত্রের প্রথম অংশ। যদি বল প্রয়োগ না করলে বা প্রযুক্ত বলে লব্ধি শূন্য হলে স্থির বস্তু স্থির থাকবে, দ্যাট ইজ স্থিতিবিদ্যা, ঠিক আছে? তার কথা হচ্ছে যে এটা খুবই ইউজফুল, বিকজ তোমরা মেকানিক্স 1 থেকে করে আসছো, সামেশন অফ এফ ইকুয়াল টু 0, সামেশন অফ y ইকুয়াল টু 0, সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0 করে আসছো না? এই সবই কিন্তু স্থিতিবিদ্যা থেকে আসছে, ঠিক আছে? স্ট্যাটিক্স থেকে আসছে।
তোমরা হ্যাঁ কি বলছো, কথা একটু জড়া জড়া হয়ে যাচ্ছে। নাইম কিছু বলছিলা? না স্যার। আচ্ছা, এই ঘিচিমিচি দাগটা দিলা কে, হলুদ রঙের? হ্যাঁ বোর্ডে অবশ্য ছাত্ররা লেখে, মানে আমরা টিচাররা যদি না থাকি তখন বোর্ডে হয়তো লিখে টিখে ফেলে, কিন্তু এটা তো টিচার থাকা অবস্থায় বোর্ডে লিখতেছে দেখি। এই জিনিসটা কেমনে থাকা অবস্থায় দেখি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে সামেশন এফএক্স, সামেশন এফআই, সামেশন মোমেন্ট, এগুলো তোমার করে আসছো ফার্স্ট ইয়ার মেকানিক্স থেকে, তারপরে এসএম ওয়ানেও করেছো। এখন যেটা বলতে যাচ্ছি যে এই বিদ্যা যদি সবকিছু হয় না, সেই জন্যই কিছু কিছু স্ট্রাকচার আছে, অনেক স্ট্রাকচার আছে যেটা শুধুমাত্র স্মৃতিবিদ্যা দিয়ে করা যাবে না। স্মৃতিবিদ্যা লাগবে না তা বলছি না, স্মৃতিবিদ্যা অবশ্যই লাগবে, কিন্তু স্মৃতিবিদ্যা যথেষ্ট না। আচ্ছা, সেটারই একটা উদাহরণ দিয়ে যাচ্ছি টর্শনে করার জন্য। এবং এরকম এটা এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটাই লেখা আছে। আচ্ছা, একটা এক্সাম্পল দিচ্ছি। এই হলো অঙ্কটা। অঙ্কটা এ বি সি ডি আমরা আগে যেরকম দেখেছি সেরকমই। এতে 10 কিউব ফিট, বিতে -5 কিউব ফিট, আবার সিতে 10 কিউব ফিট, এরকম টর্শন দেওয়া হয়েছে। আগে যেরকম দিয়েছিলাম 4 ফিট, 5 ফিট, 6 ফিট, সব ঠিক আছে। খালি একটাই ডিফারেন্সটা কি, আগের অঙ্কের সাথে ডিফারেন্সটা কি? দুই সিরিজের এটা ফিক্স, স্যার এটা দুই পাশে আগে ছিল স্যার ক্যান্টিলিভার, এখন স্যার ক্যান্টিলিভার ফিক্স, দুই এন্ডে ফিক্স আছে। এতেও ফিক্স আছে, ডিতেও ফিক্স আছে। আগে শুধুমাত্র ডিতে ফিক্স ছিল, এটা খোলা ছিল। আমাদের যাবতীয় যে টর্শন 10 - 5 + 5 + 10 এসব কিন্তু আমরা আগে ক্যান্টিলিভার ছিল, এখন দুই পাশে ফিক্সড হয়ে গেছে। হ্যাঁ, তো ফিক্সড হয়ে যাওয়ার ফলে অঙ্কটা একটু কঠিন হয়ে গেল। কঠিন হয়ে গেল এই সেন্সে যে আগে আমরা সমস্ত টর্ক দিয়ে দিতাম ডিতে, 10 - 5 + 10 রিয়াকশন হয়ে গেল 15, পুরাটাই ডিতে। কিন্তু এখন দুই পাশে আটকানো, তারপরে কিছু অংশ যাবে এতে, কিছু অংশ যাবে ডিতে। এখন কত অংশ এ কত অংশ ডিতে যাবে এটা ঠিক বলতে পারছি না। এটা কেমনে বের করবো? আমাদের স্থিতিবিদ্যা কিন্তু এটা বলে দিবে না। স্থিতিবিদ্যা বলছে যে 10 - 5 + 10 = 15, কিন্তু এই 15 কত ভাগ এতে যাবে আর কত ভাগ ডিতে যাবে এটা স্থিতিবিদ্যা বলছে না। আগে বলতো, কারণ সবই ডিতে যেত, তাই স্থিতিবিদ্যা দিয়ে বের করা যেত, কিন্তু এখন যাচ্ছে না, কারণ ভাগ করে দিতে হবে এ আর বির মধ্যে। তো কাজে আমরা বলি যে ঠিক আছে, এটা তো আমরা পারবো না, তাহলে এক কাজ করি, কি পারবো একটু দেখি। আমরা যেটা পারবো ওটা দেখি। এটা পারবো, তাই না? এটাকে খুলে দিলাম, এটা তো আমরা পারছি, বহুবার করেছি, তাই না? ABC, কাজে আমরা এই এ ফিক্স করতে পারছি না, কিন্তু এ যদি খুলে দিই তাহলে পারি। এ খুলে দিই তার মানে কি, আমরা এতে কোনো টর্শন নাই ধরে নিচ্ছি, ঠিক আছে? এই যে সাপোর্টটা উঠাই দিচ্ছি, তার মানে ওখানে কোনো ভাগ যায়নি। আচ্ছা, ফাইন। তার সঙ্গে যোগ করবো, শুধুমাত্র এতে একটা টর্শন আছে, টিএ নামে। কাজে আমরা দেখো এই অঙ্কটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম। একটা ভাগ হচ্ছে যে আমরা বললাম যে এতে কোনো টর্শন নেই, আর দ্বিতীয় ভাগ হচ্ছে আমরা এতে একটা, আমাদের এই অরিজিনাল অঙ্ক যেটা সেটাতে কিন্তু দুইটাই ছিল। এখানে এতে একটা টর্শনও ছিল, আবার লোডগুলিও আছে 10, 5, 10। কিন্তু আমরা প্রথম কেসে যা করলাম হচ্ছে এতে এই ফিক্স সাপোর্টটা উঠাই দিলাম,
তারপরে এখানে টর্শন নেই কিন্তু লোডগুলি আছে। আর দ্বিতীয় কেসে যেটা করলাম, এতে এই টর্শনটা নিয়ে আসলাম, শুধু এইতে টি এ টর্শনটা নিয়ে আসলাম। এখন বলতে যাচ্ছি যে এই কেস 1 এবং কেস 2 এই দুটা মিলে হচ্ছে আমাদের অরিজিনাল অঙ্কটা। ঠিক আছে, কাজে আমরা অরিজিনাল অঙ্কটা করতে পারছি না, কিন্তু কেস 1 করতে পারবো, কেস 2 করতে পারবো, পারবো না? দেখো কেস 1 তো বহুবার করেছি, সার্কুলার সেকশনের জন্য করেছি, টিউবুলের জন্য করেছি, থিন ওয়ালের জন্য করেছি, রেক্ট্যাঙ্গুলারের জন্য করেছি। এই কেস 1 আমাদের নখদর করে, এই যে 10, 5, 15, এটা তো বহুবার করেছি, তাই না? এটা আমরা খুব এক্সপার্ট এই অঙ্কটা। ঠিক আছে, 10, 5, 15 এটা আমরা পারি। হোয়াট অ্যাবাউট কেস 2, অর্থাৎ যেটা আছে এতে শুধু টি এ দেওয়া হয়েছে, এটা হলে টর্ক ডায়াগ্রাম কেমন হবে? সো টি এ উপরে উঠবে, দেন একদম সমান করে লাস্টে টি এ নিচে নামবে। এক্স্যাক্টলি, এটাও আমরা পারি। এতে টি এ দেওয়া হয়েছে, তো এই টর্ক ডায়াগ্রামটা এতে উঠে যাবে ধাপাস করে, আর বি সি তে ডিতে কিছু নেই, এবং ডিতে এসে সোজা নেমে যাবে। ঠিক আছে, এই টর্ক ডায়াগ্রামটাও আমরা জানি বা পারি। ঠিক আছে, এখন দেখো এই অঙ্ক যেটা পাচ্ছিলাম না সেটাকে আমরা 2 ভাগে ভাগ করে দিলাম, যেটা 2 ভাগই আমরা পাচ্ছি, দুইটা টর্ক ডায়াগ্রাম আমরা পারি। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেল, টি আমরা জানি না। ঠিক আছে, অর্থাৎ এই দুইটা যে প্রথম কেস আর দ্বিতীয় কেস, এই দুইটা যোগ করে দিলে আমাদের অরিজিনাল স্ট্রাকচারটা হয়ে যায়, খুব ভালো কথা। কিন্তু প্রবলেম ইজ যে আমরা টি এর ভ্যালুটা জানি না। এখন টি এর ভ্যালুটা কেমনে বের করবো? টি এর ভ্যালু বের করতে হলে আমাদের স্থিতিবিদ্যা দিয়ে হবে না, স্থিতিবিদ্যার যা বলার সে বলে ফেলছে, 10 - 5 + 10 = 15, স্থিতিবিদ্যা বলে ফেলছে। কিন্তু টি এ কত হবে এটা করার জন্য আমাদের একটা জিনিসে আশ্রয় নিতে হবে, যেটা স্থিতিবিদ্যা না, কিন্তু এটা এই অঙ্কের মধ্যেই এই উত্তরটা আছে। দেখো এতে এই যে অরিজিনাল স্ট্রাকচারের কথা বলি, অরিজিনাল স্ট্রাকচারটা আসি, এখানে এতে রোটেশন কত? হ্যাঁ 10 স্যার, 10 স্যার রোটেশন, স্যার রোটেশন হবে না, রোটেশন 0 স্যার, ফিক্স রোটেশন গুড, ভেরি গুড। দেখো ডি তে রোটেশন 0, এটা তো আমরা আগে করেছি, ডি তে 0, 0, 0, কোনো সন্দেহ নাই। কিন্তু এখন এই যে অঙ্কটা দিলাম সেখানে এ তেও রোটেশন 0। এখন এই জিনিসটা আমরা ব্যবহার করব, আগে কিন্তু এমন ছিল না। আগে যখন আমরা দেখো এই কেস 1 যেটা করেছি, এতে কিন্তু বড় রোটেশন আসছিল, কখন আসছিল 4.97 ডিগ্রি, কখনো আসছিল 6.21, তারপরে যখন কি বলে ওপেন সেকশন করলাম তখন তো 183 ডিগ্রি আসলো, ইত্যাদি ইত্যাদি, বিশাল রকমের রোটেশন আসতে পারে। কাজে এ ওয়াজ ফ্রি, এই যে এখানে এটা ফ্রি ছিল, তাই তখন বড় রোটেশন ছিল এতে। কিন্তু এখন আমরা যে অঙ্কটা বলছি সেখানে এ রোটেশন কিন্তু 0। এখন সেই জিনিসটা আমরা ব্যবহার করবো। কিভাবে ব্যবহার করবো? ব্যবহার করবো এই, বলো দেখি কিভাবে ব্যবহার করবো। আমরা কিন্তু কেস 1 পারি, কেস 2 পারি। কেস 1 থেকে আমরা রোটেশনটা বের করতে পারি না, ফ্রি আছে, এখানে φ1 বের করতে পারি আমরা। এখানে যে রোটেশন হবে এটার নাম দেই φ1। ঠিক আছে,
স্লাইডটা চলে গেছে। স্যার চলে গেছে। বাজে স্যারের কথা কোনো একটা ক্লাসে স্যারের কথা ভালো করে স্যার কি লিভ নিছেন নাকি দেখা যাচ্ছে না স্যারকে? স্যার নেই, স্যার চলে গেছে। স্যার চলে গেছে, স্যার বোধহয় মানে ওই যে প্রবলেম, টেকনিক্যাল প্রবলেম হয়েছে এই জন্য আবার আসবে। এভাবে ক্লাস করা যায়? প্রত্যেকটা দিন স্যারের ইয়াতে কথা বোঝা যায় না, কথা একটা দিনও ভালো করে বুঝি না, এমন বাজা বাজে। স্যারকে একটা ফোন দে না, স্যারকে ফোন দিয়ে বল। স্যারই দিবে বলছে, সমস্যা নাই। আচ্ছা স্যার লিভ নিতে বলছে? আরে না হুজুর, হালকাও করেন না, একটু ধৈর্য ধরেন। আর স্যারের কথা তো বুঝি না একটা দিনও, খালি বাজে। স্যারের এখানে নেট মনে হয় সবচেয়ে বাজে নেট, অন্য টিচারদের এত সমস্যা হয় না। ওই যে ফ্লুইড ম্যামের কথা কত সুন্দর শোনা যায়। আমাদের যখন ক্লাস হয় তখনই স্যারের নেটের সমস্যা হয়, সব সময় স্যারের নেট সমস্যা। আমাদের সময় যখন হয় তখন আরো বেশি। কথা বুঝি না স্যারের, ওই যে ফ্লুইড ম্যামের কথা কত সুন্দর বোঝা যায়। এই যে তোমার কথা কথা ক্লিয়ার, আমি সাউন্ড বক্সে কি বলে লাইন দিয়ে তারপরে সাউন্ড বক্সে প্রবলেম আছে। কি করবে? বিয়ে শাদী করে নাই তো এই জন্য স্যার বুঝতেছে না আমার প্রবলেমটা। বিয়ে শাদী যদি করতো তাহলে বুঝতো ঠিকই। মাথা বস কি তুই যদি বিয়ে শাদী করতো দেখতি বউ সারাদিন কানের কাছে জ্ঞানের 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 করলো হইলে বুঝছস তো, বউ ইয়াতে ট্র্যাক্ট থাকলো হইলে তো বুঝতো হইলে কি সমস্যা যে আমরা আছি স্যার নিয়ে। ওই যে কথায় কথায় ফাত ফাত চেতে না, এই স্যাত গেল গইলে বউর লগে থাকলে স্যাত কই গেল গইলে বিয়ার বয়স পার হয়ে গেছে, তুমি না করলে তো আমরা করতে পারি না, বুঝতে নাই?
ও তোমার সবাই বুঝি পার হয়েছে গেট আছে না, খালি আমারই গেট আছে, তোমার বুঝি অনর হইছে, তোমার গেট আছে না। তুমি শুরু করো, তুমি মানে বিয়েটা কইরা তুমি করো, আমরা তোমার তুমি শুরু করো, এই বিয়ার কারণে এই বিয়ার টেনশন করে তোমার মাথার চুল ঠিক আছে, তুমি তাড়াতাড়ি শুরু করো। না তোমার সাথে কইতাছে তোমার, তুমি বিয়েটা কইরা লাও বাবা। আচ্ছা দাওটা খাই। আরে তুমি হলো মুরব্বি মানুষ হুজুর, তুমি না করলাম না করতে। এই 6 মাস আগে একবার 5 দিন ধরে ওইটা গেল, আমি রোজ বিয়ে করতে হবে। এই কথা শুনলাম, কারিগরে দাওয়াত দিছে, একবার এগুলা শুনলাম, কারিগরে দাওয়াত দিছে, কারিগরে দিতে এটাও শুনলাম। অপেক্ষা খোলা ভাই সিরের পিছনে দৌড়াই তো খালি, কি কয় ছাগলে কি কয় ছাগলে, একটা আমিও শুনি, আরে আমার বেলা বিয়ে আমি জানি না, আরে এটা কি আমার বেলা বিয়ে আমি বেলা শুন। নাজুল আমারে কয় যে কিরে আমি রোজের বিয়ে করে দাওয়াত দিল না, ঠিক আছে এই অবস্থা। পোলাপান লেডিস করে ঢুকতে পারে না, কে ঢুকতে পারে না? তারপর পোড়াক সারা এখনো হয় না, এটা কি ভাই? আরে স্যার অতটা এক্সপার্ট না তো, কেন কি হয়ে যায় একবার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেলে আবার যে দিবে। স্যার বলতে না না, ওই যে ওই টাইমে স্যার বলতেছিল ওনার স্ক্রিন দেখে আমরা কন্ট্রোল করি, এটা আবার কেমন ভাই? আরে ভাই এটা কোন খবর নেই, সারে দিয়া দেন নাকি আমরা লিখতেছি, এই কয় কয় এই আমি স্যারের কথাটা শুই না, খুব ইয়া পড়ে গেলাম, টিচার সামনে থাকতেই প্রবলি স্যার আসছে। আবার ক্লাসে ফিরে যাই। দেখা যায় দেখা যায়। জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ইয়েস স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ ডিসকর্ডে মাইক অফ করে রাখেন। দাঁড়া করতেছি, অফ করে দিয়েছি, ডিসকর্ড ব্যাকএন্ড থেকে চলে যাচ্ছি, দাঁড়া। আচ্ছা আমরা এখানে ছিলাম, এরপরে এটাও করে আসছি, সরি স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট করছিলাম। আচ্ছা তো এটা বলছিলাম এই অঙ্কটাকে দুই ভাগে ভাগ করে দেখলাম যে প্রথমটা করতে পারি, দ্বিতীয়টা করতে পারি, ফাইয়ে বের করতে পারি আমরা দুইখানে। করো দেখি, প্রথমটা ফাইয়ে বের করো, কি বলে 4 ইঞ্চি ডায়ামিটার ক্রস সেকশন আছে, ফাইয়ে কেমনে বের করবো বলো? স্যার টেল বাই কেজি টি স্যার 10 আর স্যার এল স্যার 4 টিএল বাই জেজি স্যার টেল বাই কেজি, তার মধ্যে টিটা কেমনে আসবে স্যার? টর্ক ডায়াগ্রাম থেকে স্যার বলো। 10 স্যার 10 তারপর এল স্যার 4 10 into 4 জি স্যার। তারপর স্যার এ বিন্দুর জন্য স্যার আমরা প্রত্যেকটা স্যার বের করবো, মানে স্যার 10 into 12 প্লাস স্যার 10 into 12 into 4 into 12 প্লাস 5 into 12 into 5 into 12 প্লাস 15 into 12 প্লাস 6 into 6 into 12 ডিভাইডেড বাই স্যার জার্মান যেটা বের করবো এটা হচ্ছে স্যার পাই d to the power 4 পাই বাই 32 d to the power 4। তো এখান থেকে জের মানটা পাবো, আর জির মানটা স্যার 12000 কে আছে। গুড, ভেরি গুড, রাইট। তাহলে আমাদের এই জের মানটা বের করছি, কেস 1 কেস 2, এবং সেজন্য আমরা কেস 1 এর অঙ্ক যেটা বললাম এক্স্যাক্টলি সেভাবে করেছি, এবং করে আমাদের অ্যাঙ্গেল আসছে মাইনাস 0.07
0.74 এই যা বললাম এটা করে আমাদের 5a1 চলে এসেছে 5a1 বলছি এই কারণে যে আমাদের এটা একটা কেস আমাদের আসল 5a কিন্তু 0 আমরা এটা ভাগ করে দিয়েছি কেস 1 ও কেস 2 তে 5a1 টা বের করলাম 3m থাকবে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আগে করেছি এই অঙ্কটা কিন্তু আমাদের আগে করা অঙ্ক অতীতে এভাবে করেছি হ্যাঁ একদম প্রথম দিকের অঙ্ক এটা ছিল এখন বলো পরেরটা কেমনে করবো এই যে এর সামনে টি এ দেওয়া আছে টক দাগে হচ্ছে পুরোটা মধ্যে টি এটার ফাই কেমনে বের ফাই এ কেমনে বের করবো সেটা হচ্ছে TA ইনটু 12 আর হচ্ছে যে স্যার ডিসটেন্স হচ্ছে যে 5915 15 ইনটু 12 ডিভাইডেড বাই স্যার জেজি মানে জেজি বুঝতেছো না শকত দিচ্ছে সব জবাব কি ফাহিম স্যার বুঝতেছি না স্যার একটু আবার বলেন আসো ফাহিম আসো স্যার আসি স্যার কিন্তু বুঝতেছো না নাকি না স্যার আরেকবার বলেন স্যার এই যে প্রথমে যেটা বললাম বা শকত যেটা বললো এই যে 10 5 15 ওইটা বুঝছিলা 5-1 স্যার 5-1 এর স্যার এই যে ফার্স্টের এইটুকু বুঝি নাই স্যার ওই যে 15 ইনটু 12 6 ইনটু 12 5 ইনটু 12 5 ইনটু 12 এই লাইন এইটুকু বুঝি নাই করতে দিছি এই পর্যন্ত করছো একটাও বাসায় জি স্যার দেখছিলাম স্যার অঙ্ক একটা করলেও তো এটা পারার কথা এটা হচ্ছে প্রথম অঙ্ক এবং এই অঙ্ক আমরা পরবর্তীতে রেক্ট্যাঙ্গুলার জন্য করেছি থিন ওয়ার্ল্ডের জন্য করেছি এই একটা অঙ্ক করলেও তো এটা পারার কথা এই প্রথমটা বোঝো নাই এটা কিন্তু একটা মানে গুরুত্ব আছে প্রথমটা বোঝো নাই কিন্তু প্রথম একেবারে প্রথম ক্লাসে এটা বলেছি তারপরে বলেছি সার্কুলার বলেছি টিউবুলার বলেছি রেক্ট্যাঙ্গুলার বলেছি থিন ওয়ার্ল্ডে বলেছি এই জিনিসটা না বোঝাতে কিছু নেই এতবার একই জিনিস করা হয়েছে এরপর বলো 15 ইনটু 12 কেমন হলো 6 ইনটু 12 কেমন হলো হ্যাঁ স্যার দেখছি অঙ্ক কি দেখার জিনিস ওয়েট করতেছো বোধ হয় তাই না কখন আমি করে দিব সবকিছু পরীক্ষা হলে তুমি করে দিব না সরি স্যার তোমার স্মরণ নিয়ে আমিও সরি মাস্ক পরে যাও আম্মু মুস্তাফিজুর রহমান বলো মুস্তাফিজ কোথায় গেলা নাই না তোমরা অনেক চালাক তোমরা আসলে অনেক চালাক মুস্তাফিজ কই আরে গতকালকে ঠান্ডা বাতাস এবং সকালবেলা কম বেশি কিছু আশিক কোথায় আশিকুজ্জামান জুবাইর জি স্যার আছি আচ্ছা বলবো স্যার বলো স্যার দ্বিতীয়টা টিএটা বলবো স্যার দ্বিতীয়টা বলো স্যার এইখানে স্যার টিএ ইনটু 12 মানে ওইটাকে আমরা ফিটটাকে ইঞ্চিতে পরিণত করব আবার হলো হ্যাঁ আবার হলো 15 ইনটু 12 এটাও ইঞ্চিতে নিয়ে গেছি ডিভাইড বাই জেজি নিয়ে বাই জেজি
ঠিক আছে, পরে এখানে ফাই এ আরেকটা ভ্যালু আসলো কেস 2 এর জন্য, সেটাকে বলতেছি ফাই এ 2। ফাই এ 1 ফাই এ 2 বের করলাম, কেন? দুইটা আলাদা অঙ্ক করছে, তারপরে কি টি এর মান বের করার জন্য। কেমনে বের করব এখন? দুইটা ইকুয়েশন একখানে করলে স্যার, দুইটা ইকুয়েশনে ফিক্সড এর দুইখানে দুই পাশে 0 হবে, রাইট। ফাই এ 1 এবং ফাই এ 2 যোগ করলে 0 হবে, কারণ আমাদের ফাই এ 1 হচ্ছে প্রথম কেসের রোটেশনটা, আর ফাই এ 2 হচ্ছে দ্বিতীয় কেসের রোটেশনটা। এই দুইটা রোটেশন যোগ করলে 0 হবে, এই জন্য দুইটা কেস করলাম। দেখো এই দুইটা কেস যোগ করে দিচ্ছে, এখন ফাই 1 ফাই 2 যোগ করে যোগফল হবে 0। সেখান থেকে আমরা টি বের করতে পারি। টি বের হয়ে গেল -10.33। ঠিক আছে? হ্যাঁ স্যার। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এটা যদি -10.33 হয়, অর্থাৎ এই টি যেটা, এটা -10.33 যদি হয়, তাহলে আমাদের টর্ক ডায়াগ্রাম এই অরিজিনাল স্ট্রাকচারের জন্য হবে কি, এই যে 1 এ যেটা করেছি এবং 2 তে যেটা করলাম, এই দুটা যোগফল। এখানে 10 5 15 যেটা আছে এবং পরে টি যেটা আছে, এই দুটার যোগফল হচ্ছে আমাদের পুরো টর্ক ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে -10.33 এখন আমাকে বলো বা করে দেখো যে টর্ক ডায়াগ্রামটা কেমন হবে, অর্থাৎ আমরা প্রথম কেস এবং দ্বিতীয় কেস যোগ করলে টর্ক ডায়াগ্রামটা কেমন হবে আমাকে একটু করে দেখাবো। সেটা কি স্যার ছবি আকারে দিব, স্যার খাতায় করে? খাতায় করে, হ্যাঁ দেখো। স্যার আমি করছি স্যার। আচ্ছা দেখি একটু দেখাও তুমি, তোমার তাহলে অন করো, ভিডিও অন করো। ভিডিও অন করে খাতাটা দেখাও। কোথায় দেখতে পাচ্ছি, কি বললা? স্যার আমি স্যার সৈকত দেখো, সৈকত স্যার দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে? দেখে আবার তোমাকে খুঁজে বের করতে হবে, কোথায় জানি চলে গেল।
তোমাকে লোকেট করতে পারছি কিন্তু তোমার হ্যাঁ খাতা দেখি। আচ্ছা একটু আগে আনো, কম্পিউটার একটু আগে আনো। হ্যাঁ গুড, ঠিক আছে, ভেরি গুড। মাঝখানে একটা ছোট ভ্যালু, তারপরে একটু বড় হয়েছে, তারপরে প্লাস হয়ে গেছে। ওকে, একজন বুঝছে ক্লাসে, এইটুকু সার্থকতা। আচ্ছা দেখো এটা -10, আমি বলছি এই প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা যোগ করবো। প্রথমে এ থেকে বি ছিল 10, তার সঙ্গে -10.33 যোগ হয়ে যাবে -0.33। তারপরে বি থেকে সি পর্যন্ত আছে 5, তার সঙ্গে -10.33 যোগ করো, হয়ে যাবে -5.33। তারপরে সি থেকে ডি আছে 15, তার সঙ্গে -10.33 যোগ করো, হয়ে যাবে 4.67। এই টর্ক ডায়াগ্রামের নতুন চেহারা হলো এই বাম দিকে যে নীলটা আছে ওইটা। ছিল 10, -10.33 যোগ করলে হয়ে গেল -0.33। ছিল 5, সঙ্গে -10.33 যোগ করলে হয়ে গেল -5.33। ছিল 15, তার সঙ্গে -10.33 যোগ করলে হয়ে গেল +4.67। এই যে নীলটা বাম দিকে যেটা আছে সেটাই হলো নতুন টর্ক ডায়াগ্রাম, এই দুই দিকে ফিক্স করা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচারের জন্য। বুঝতে পারছো? জি স্যার। यस স্যার। এই স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করা কিন্তু এটাই পদ্ধতি। আগে এটাকে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বানাও, তারপরে তার সঙ্গে আরেকটা ভ্যারিয়েবল যোগ করো, করে এটার যে বাউন্ডারি কন্ডিশনে সাপোর্ট যে ফিক্স করা আছে সেটা ইউজ করো, তাতে কেটে আসবে। আচ্ছা, তারপরে অংশটা আসলে মোটামুটি সহজই, যে এই টর্ক ডায়াগ্রাম ইউজ করে অনেক কিছু বের করা। টর্ক ডায়াগ্রাম ইউজ করে আমরা টাউ ম্যাক্স বের করছি। টাউ ম্যাক্স হলো কি ম্যাক্সিমাম টর্শন কোনটা 5, যদি এটা মাইনাস আছে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু এখানে, তাই এই 5.3 ইউজ করে ম্যাক্সিমাম স্ট্রেস কত হয় সেটা বের করেছি 5 KSI। এটা বের করার উদ্দেশ্য ছিল এই যে অতীতে এইসব কেসে স্ট্রেস বের করে দেখা গেছে 13, 14 এই সমস্ত ভ্যালু আসে। এখানে টর্ক অনেক কমে গেছে। দেখো আগে টর্ক ছিল 10, 5, 15, এখন 10 টর্ক হয়ে গেছে 0.3, 5 আর 4 এরকম। এই টর্ক অনেক কমে গেছে। এটা কিন্তু স্ট্রাকচারের জন্য ভালো, স্ট্রাকচারের জন্য উপকার। কাজেই স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট কেন করা হয়, দুই পাশে কেন ফিক্স করা হয়, এটার তাৎপর্য হচ্ছে এই যে যার ফলে স্ট্রাকচারের মধ্যে টর্শন কমে যায়, এর মধ্যে রোটেশনও কমে যাবে। এই যে আমরা স্ট্রেস বের করেছি, স্ট্রেসটাও কম হয়ে গেছে, আগে 13, 14, 15 ছিল, এখন 5 আসছে। তারপর রোটেশন যদি বের করি, ম্যাক্সিমাম রোটেশনটা কোথায় হবে বলো তো? এই স্ট্রাকচারের মধ্যে ম্যাক্সিমাম রোটেশন এতে তো হবে না, এতে ফিক্স। বি আর সি বিন্দুর মাঝে দেখো এ থেকে বি তে আসছে নেগেটিভ, বি থেকে সি তে আসছে আরো নেগেটিভ। বাসায় কথা হচ্ছে, মিউট করতে হবে। রাব্বি না তানভীর? থেকে এ ছিল 0, তার থেকে বি তে আসলাম এই ছোট্ট টর্কের জন্য, আবার বি থেকে সি তে আসলাম একটা টর্কের জন্য। তাই সি তে হবে সবচেয়ে বড়, সি থেকে আবার চেঞ্জ হয়ে ডি তে 0 হয়ে যায়। কাজে এ থেকে বি, বি থেকে সি, সি তে হবে ম্যাক্সিমাম টর্শন। সেটা উল্টোভাবে করা যায়, ডি থেকেও আসা যায়, 5d - 5c করে আসা যায়, এখানে পজিটিভ আছে। কাজে 5c টাই হবে ম্যাক্সিমাম। সেটা বের করে দেখছি কত, 0.766 ডিগ্রি। আগের অঙ্ক যদি মনে থাকে, আগে ছিল 5 ডিগ্রি, 6 ডিগ্রি এরকম টাইপের, এখন 1 ডিগ্রি কম আসছে।
তাই এখানে রোটেশন কম হবে, স্ট্রেস কম হবে, এটা স্ট্রাকচারের জন্য উপকারী। আর পরবর্তীতে আরেকটা জিনিস বলা আছে, ঠিক আছে এটা একটু উল্টাভাবে দেওয়া আছে যে স্ট্রেস অ্যালাউবল যদি 10 ধরা হয়, হ্যাঁ, তো রোটেশন যদি ম্যাক্সিমাম 1 ধরা হয়, 1 ডিগ্রি ধরা হয়, তাহলে ডায়ামিটারটা কত হবে রিকোয়ার্ড। আগে ছিল ডায়ামিটার দেওয়া ছিল, তোমার স্ট্রেস এবং রোটেশন বের করতে হচ্ছিল, এখন স্ট্রেস এবং রোটেশন দেওয়া আছে, ডায়ামিটার বের করতে বলা আছে। ওই একই টাইপের অঙ্ক, খালি একটু ঘোরায় করা হয়েছে। করা আছে তোমাদের হ্যান্ডআউটে, দেখে নিবা, নতুন কিছু নাই এর মধ্যে। বেসিক্যালি আগে আমরা যেটা করছিলাম টর্ক থেকে স্ট্রেস এবং রোটেশন, রোটেশন দেওয়া এখান থেকে ডায়ামিটার বের করা, এটা দেখে নিবা। আর শেষে প্র্যাকটিস প্রবলেম দুটো দিচ্ছি, আগের সঙ্গে যোগ হবে এগুলা। প্রথমটা হচ্ছে নাম্বার 4 বলছি, এটা বিশেষত হচ্ছে যে এখানে ডিস্ট্রিবিউটেড টর্ক আছে এ থেকে বি পর্যন্ত, এই জন্য এটাকে একদিন পর্যন্ত দেই নেই। আর নাম্বার 9 যেটা আছে নিচে, সেটার মধ্যে অনেক কিছুই আছে, সেটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট অর্থাৎ দুই পাশে ফিক্স করা, তারপরে ডিস্ট্রিবিউটেড টর্কও আছে, এবং এ থেকে বি পর্যন্ত এক সেকশন, বি থেকে ডি পর্যন্ত আরেক সেকশন, কাজের মধ্যে অনেক কিছু আছে, ভ্যারিয়েবল সেকশন আছে, ডিস্ট্রিবিউটেড লোড আছে, ডিস্ট্রিবিউটেড টর্ক আর স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট সবই আছে। কাজে নাম্বার 9 করলে এর মধ্যে মোটামুটি যা পড়লাম তার অনেক কিছু পেয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো ক্লাস শেষ। স্যার 9 নাম্বারটাকে দুই পাশে ফিক্স করা, দুই পাশে ফিক্স করা, হ্যাঁ। ওই ক্লাসটা মনে হয় স্যার 4 নাম্বারটা শুধু এক পাশে ফিক্স, তাই তো স্যার? এক পাশে ফিক্স, হ্যাঁ। ক্লাসটা বলে কিন্তু রেকর্ড হয়নি, আমি আবার ইনশাআল্লাহ রেকর্ড করে তোমাদেরকে পাঠাবো। আশা করি এই এ সেকশনের সঙ্গে ক্লাস করছি তো, আশা করি ওটা রেকর্ড করতে পারবো। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।